ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছু চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল। নির্বাচন কমিশন বলছে এবার তফসিল থেকে ভোটের দিন পর্যন্ত প্রায় 2 মাস বা 60 দিন ব্যবধান রাখা হবে। যদি তাই হয় তবে এটি হবে তফসিল থেকে ভোট গ্রহণের সময় সবচাইতে বড় ব্যবধান। কারণ এর আগে 1996 সালে এই সময়ের ব্যবধান ছিল 55 দিন এবং সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ব্যবধান ছিল 53 দিনের। তফসিল ঘোষণা নিয়ে ইসি তৎপরতার মধ্যেই আজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন 2 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। এর মধ্যে আসিফ মাহমুদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করলেও কোন আসন বা দল থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। অন্যদিকে বিএনপি, জামায়াত এবং এনসিপি নির্বাচনী প্রক্রিয়ায় এগিয়ে থাকতে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে, যেই প্রার্থীরা এখন ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। তাদের কর্মতৎপরতায় দেশে নির্বাচনী আমেজ বইলেও এরই মধ্যে জামায়াত, এনসিপি সহ অনেকে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তুলেছে। বদলি ও পদায়নের রাজনৈতিক বিবেচনায় অভিযোগ, পেশি শক্তির ব্যবহার, হেট স্পিচ এবং হুমকি ধমকির বিস্তার এসব কিছু নিয়েই এখন রাজনৈতিক দলগুলোকে ভাবিয়ে তুলছে। দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত থাকা, গণতান্ত্রিক চর্চার অভাব এবং আইনের পরিবর্তে পেশি শক্তির ব্যবহারের প্রবণতাই কি তাহলে এই সংকটকে আরও ঘনীভূত করছে? কারা তাহলে এই সংকট এত ঘনীভূত করছে? সবকিছু নিয়েই আজকে রাজকাহন স্টুডিওর আলোচনায় আছেন বিএনপির কোষাধ্যক্ষ সাবেক সংসদ সদস্য মুর্শিদুজ্জামান মিল্লাত এবং আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। শুরু করতে চাই আপনাকে দিয়ে, জনাব মুর্শিদুজ্জামান মিল্লাত। বিএনপি বলছে লেভেল প্লেইং ফিল্ড আছে এবং আপনারা যথেষ্ট নির্বাচনের জন্য প্রস্তুত, কিন্তু একই সময়ে এই সময় রাজনৈতিক প্রেক্ষাপটে দুটো খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল অর্থাৎ এনসিপি এবং জামাত, তারা দুটি দলই বলার চেষ্টা করছে যে কোনোভাবেই আসলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। আজকেও ইসিকে জামায়াত অভিযোগ করেছে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই। এনসিপি নেতা সার্জিস আলম তিনিও বলেছেন লেভেল প্লেইং ফিল্ড নেই। তাহলে এই সময়টাতে বিএনপি কেন মনে করছে লেভেল প্লেইং ফিল্ড আছে? ধন্যবাদ আপনাকে। প্রথমেই আপনি যেটা বললেন আর কি, যে আমাদের প্রস্তুতি চলছে এবং আগামী দিন ঘোষণা হচ্ছে তফসিল, এবং তফসিল ঘোষণার পর নির্বাচন হবে। নির্বাচনের প্রায় 2 মাস পরে তফসিল ঘোষণার পরে হবে আর কি। আসলে একজাক্টলি 2 মাস হতে হবে না, কারণ কালকে তো 11 তারিখ, 2 মাস হলে 11ই ফেব্রুয়ারি হবে বা 10ই ফেব্রুয়ারি হবে, যদি 31 মাস হয় জানুয়ারি, তাই হবে 10 তারিখ হবে আর কি। 2 মাস, প্রায় 2 মাস। সেখানে আমাদের কিন্তু আমরা প্রস্তুত করতেছি এইভাবে নিজেদেরকে, যদি আমাদেরকে সরকারে বসায় জনগণ ভোট দিয়ে আমরা যদি পাশ করতে পারি, তাহলে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে আমাদের কাজ চলছে। আমাদের সকল পরিকল্পনা প্রায় প্রত্যেক দিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আমাদেরকে দেশকে কিভাবে গড়তে হবে, কি করলে পরে দেশকে পুনর্গঠন করা যাবে, কৃষক থেকে আরম্ভ করে ফ্যামিলি কার্ড থেকে আরম্ভ করে কীভাবে স্বাস্থ্যসেবা দেওয়া যাবে, এগুলি নিয়ে কিন্তু আমাদের আলোচনা চলছে এবং পলিসি ভিত্তিক কাজগুলি চলছে। তো আমরা প্রস্তুত রয়েছি যে নির্বাচন হলে যাতে করে যদি আমরা সরকারে আসি, আমরা যদি জনগণ যদি আমাদের সরকারে বসান, তাহলে যাতে আমরা এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে দেশটাকে সত্যিকার অর্থে পুনর্গঠন করতে পারি আর কি। দেশ তো এখন ভঙ্গুর একটা অবস্থার মধ্যে আছে। তো সেই কারণে আমাদের এই পরিকল্পনা নিয়ে আমরা ব্যস্ত এখন। আর উৎসব মুখর একটা পরিবেশে যাতে ইলেকশনটা হয়, সেই কারণে আমরা সবসময় আশা করি যে ওই রকম তফসিলে যাতে ওইরকম জিনিস থাকে আর কি। যেমন ধরেন একেবারে যদি সাদামাটা হয় যে কোনো মিছিল নিয়ে বা উৎসব মুখর অবস্থায় কেউ যায় নমিনেশন পেপার সাবমিশন করতে পারবে না, বা কেউ কোনো সভা সমাবেশ করতে পারবে না, অথবা ধরেন কোনো একটা মিছিল করতে পারবে না, কেউ একটু জাঁকজমকভাবে একটা নিয়ে আলোচনা করতে পারবে না, একটা সভা করতে পারবে না, তাহলে কিন্তু আবার এটা খুব উৎসব মুখর হবে না। অনেক দিন মানুষ ভোট দিতে পারে না। যদি যেহেতু আমরা দেশের ভালো চাই সব রাজনৈতিক দল যারা আমরা অংশগ্রহণ করছি নির্বাচনে, সেই ক্ষেত্রে আমার মনে হয় সকলের সঙ্গে হৃদয়তাটা ওই রকম। যদিও এনসিপি জামাত যেটা বললেন আপনি যে লেভেল প্লেইং ফিল্ড এখনো হয় নাই, আমি মনে করি না, মানে কি করলে তারা মনে করবেন যে লেভেল প্লেইং
ফিল্ড হবে। কিছুদিন আগে দলের নেতাকর্মীরা কিন্তু নিজেদের এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে হামলার শিকার হচ্ছেন, সেটি তো একটি বড় মুখ্য কারণ। এটা তা নয়, এটা তো হামলার শিকার কারা হচ্ছে, এটা এত বড় একটা নির্বাচনে দুই এক জায়গায় যেমন ধরেন নিজেদের মধ্যে নিজেদের ঝগড়া হচ্ছে, এমন তো দুই একটা জায়গায় হয়তো বাকবিতণ্ডা হয়ে এটা হতে পারে আর কি, এটা সব নির্বাচনে হয়। এবং এটাতে করে লেভেল প্লেইং ফিল্ড আছে কি না সেটা আপনি বলতে পারবেন না। যেমন কিছুদিন আগে জামাত বলল যে একটা দল নির্বাচন নিয়ে একদম ভুলাস্থলিতে ছিল, তার মধ্যে সেই দলটি নির্বাচন চায় না, মানে আমাদেরকে মিন করে বলা হয়েছিল আর কি, কারণ আমরা একটু ব্যস্ত ছিলাম ম্যাডামের শারীরিক অসুস্থতা নিয়ে। সেই কারণে সেই অসুস্থতার প্রেক্ষিতে তারা মনে করেছে আমরা বোধহয় নির্বাচন পিছাতে চাই। আমরা কিন্তু আমাদের সকল প্রস্তুতি রেখেই আমরা ম্যাডামের জন্য সারা দেশ দোয়া করেছে এবং আমরা চেষ্টা করতেছিলাম যে যাতে করে ভালো একটা চিকিৎসা পান এবং উন্নত চিকিৎসার জন্য আমরা রেডিও ছিলাম তাকে বাইরে নেওয়ার জন্য। আল্লাহর রহমতে তিনি যেহেতু আস্তে আস্তে রিকভার করছেন, সেই জন্য হয়তো এখানে রেখেই, যেহেতু প্রত্যেক দিন একটা মেডিকেল বোর্ড হয় এবং সেই মেডিকেল বোর্ডে আপনার বাইরের বিশেষজ্ঞরা যুক্ত থাকেন এবং এখানে জনাব তারেক রহমান সাহেবের সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান তিনি তদারকি করেন, সেক্ষেত্রে জুমেই কিন্তু সকল চিকিৎসাগুলি দেওয়া হচ্ছে। সো এই চিকিৎসাতে যেহেতু উন্নতি লাভ করছেন, সেক্ষেত্রে আমাদের মনে হয় যে আল্লাহ যদি রহম করেন তাহলে নির্বাচন, তিনি অসুস্থ থাকলেও তার তো 3টি আসন রয়েছে। কিন্তু এই সব কিছুর মধ্যে দিয়ে যখন আমরা নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু করেছি, আগামীকাল তফসিল ঘোষণা হতে যাচ্ছে, মাহমুদুর রহমান মান্না, এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের পেশি শক্তির ব্যবহার, হেট স্পিচ বাড়ছে। দীর্ঘদিনে যারা মিত্র ছিলেন তারা এখন বিরোধী দল হয়ে যাচ্ছেন এবং তাদের মধ্যে আসলে যে কথার এক ধরনের মারপ্যাচ আমরা দেখতে পাচ্ছি, সেটা কি শুধুই আসলে রাজনৈতিক কৌশল নাকি সেই দূরত্বটাও আসলে বাড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে? মানে এমন টাইমে এমন একটা প্রশ্ন করেছেন যার জবাব দেওয়া আমার জন্য খানিকটা বিব্রতকর, খানিকটা কঠিন। যেমন ধরেন রামগতিতে একটা ঘটনা ঘটেছে গত 3-4 দিন ধরে। এটা জনাব আশরাফ আব্দুর রবের সিট ছিল, এখন জনাব আশরাফ আব্দুর রব অসুস্থ, ওখান থেকে তার স্ত্রী তানিয়া রব নির্বাচন করবেন। এই নির্বাচনী প্রচারের উপলক্ষে উনি গেছেন এবং তার যে কয়টা মঞ্চ করা হয়েছিল সবগুলো মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, অফিসগুলোতে আগুন লাগানো হয়েছে। আমি বলছি না, বলছে ওই দলের সাধারণ সম্পাদক যিনি জেএসডি রবের, উনি এই কথা বলেছেন। আজকে আমাদের একটা বৈঠক ছিল, সেখানে উনি বলেছেন। তার আগে তাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যিনি, তিনি বলেছেন। তার আগের দিন মানে পরশু দিন প্রেস ক্লাবের সামনে তারা একটা মানববন্ধন করে এই অভিযোগগুলো করেছেন। মুশকিল হলো যে এরা বানিয়ে বলছেন, এটা ভাবতে পারছি না। এবং এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয়ভাবে অভিযুক্ত যারা হয়েছেন বিএনপি, তা সেই দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এরকম সংঘাত হয়েছে, সেটা ঠিক, গোলাগুলি হয়েছে, বেশ কয়েকজন গুলিতে আহত, হসপিটালে ভর্তি আছেন, এবং বলেছে যে এগুলো ওদের নিজেদের দলের অভ্যন্তরের কোন্দল। মানে দ্যাট ওয়াজ রিডিকুলাস। কেন? জেএসডির ওইখানে অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্বের ব্যাপারই নেই কোনোভাবে। তাছাড়া আশরাফ আব্দুর রব নিজে ওইখান থেকে নির্বাচন করেছিলেন, মন্ত্রী হয়েছিলেন, ওগুলো আর একটা স্টোরি। কিন্তু দল তাদের যতক্ষণ আছে ওই জায়গাতে অন্তত যথেষ্ট পরিমাণে কনসলিডেটেড। তো এটা তো হয়েছে, এরকম ঘটনা আরও অন্য জায়গাতেও হয়েছে এবং এগুলো নিয়ে অভিযোগ উঠেছে। তারপর দেখেছেন কিছুদিন আগে জোনায়েদ সাকি যেখান থেকে নির্বাচন করবেন বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়াতে, সেইখানে মিছিল হয়েছে, ঝাড়ু মিছিল, এবং বলা হয়েছে জোনায়েদ সাকি একজন নাস্তিক, তাকে ঢুকতে দেওয়া হবে না, এবং ওই অভিযোগটি একই জায়গায় হয়েছে। অনেকগুলো জায়গাতে বিএনপি জামাতের মধ্যে লড়াই, মানে মারপিট হয়েছে, গোড়াগুড়ির ঘটনাও আছে কোনো কোনো জায়গাতে। এরকম মানে অস্বীকার করা যাবে না। কিন্তু আপনি যেটা বলছেন হেট স্পিচ, অতখানি কড়া শব্দ আমি ব্যবহার করবো না, বরঞ্চ আগের তুলনায় এখন হেট স্পিচ নাই বললেই চলে। এমনকি সমালোচনাও আগের তুলনায় এখন অনেক মৃদু, অনেক সহনশীল। আমি মাঝে মাঝে বলি, দেখেন একটা সময় ছিল যখন শেখ হাসিনা, খালেদা জিয়া দুজন প্রধান নেত্রী একজন আরেকজনের চোখে চোখ রেখে কথা বলেননি, কেউ কারোর সাথে শুভেচ্ছা বিনিময় করেননি। সংসদে দুইজনই একসাথে ছিলেন, তখন পাশাপাশি বসবার নিয়ম ছিল আগে বিরোধী দল এবং সরকারি দলের নেতার।
ওনারা দুজন যাবার পরে দুই কোণায় নিয়ে যাওয়া হয়েছে। সেই জায়গাতে এখন বরঞ্চ যতগুলো দল আছে, এই যে সংস্কারের উপরে আলোচনা হলো 7-8 মাস ধরে, একসাথে বসেছি, একেবারেই অপোজিট আইডিয়ার ব্যাপারে কথা হয়েছে, বিতর্ক হয়েছে, কিন্তু কোনো রকম হেড স্পিচ টাইপের কিছু ঘটেনি সেখানে। তাহলে আপনি আসলে যে অভিযোগগুলোর কথা বলছিলেন, বা বেশ কিছু এলাকায় আমরা দেখেছি হামলা শিকার হতে হয়েছে, বেশ কিছু নেতাকর্মীদেরকে তাদের নিজেদের এলাকাতেই তারা হামলা শিকার হয়েছেন, এবং সেই সব বেশিরভাগ অভিযোগ কিন্তু বিএনপি নেতাদের দিকে আসছে। তার মানে বিএনপিকে আসলে সেই যে অনেকখানি নিশ্চিত, বারবার অনেকদিন ধরে সবাই বলে আসছে যে তারা নির্বাচনে গেলেই জয়লাভ করবে, সেই জয়লাভের সেই নিশ্চয়তাটা তাদেরকে সেই ওভার কনফিডেন্সের জায়গায় আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে কিনা, আমি এই জায়গাটিতে আসবো। খুরশিদুজ্জামান মিল্লাত, ঠিক যে প্রশ্নটা রেখে বিরতিতে গিয়েছিলাম, এই মুহূর্তে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে দুটো বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে হুমকি ধামকির বিস্তার এবং পেশি শক্তির ব্যবহার। একটা অভিযোগ মাহমুদুর রহমান মান্না নিজে দিয়েছেন, আবার অন্যদিকে যদি আমি তাকাই, ব্যারিস্টার ফুয়াদ, তিনি তার নির্বাচনী এলাকায় গিয়ে তাকেও হামলা শিকার হতে হয়েছে। এরকম বেশ কিছু অভিযোগ সামনে কিন্তু আসছে আমাদের, এবং বেশিরভাগ অভিযোগই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপি নেতাকর্মীরা যে এলাকায় আছেন, সেই এলাকায় আসলে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা গিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে পারছেন না। সেক্ষেত্রে আসলে লেভেল প্লেইং ফিল্ড কতটুকু হচ্ছে সেটি নিয়ে প্রশ্ন উঠতেই তো পারে। দেখেন, প্রথম থেকেই তো বিএনপি সব কিছুই বিএনপি করছে, চাঁদাবাজি থেকে আরম্ভ করে দখলদারি, যা যা মানে ট্যাগ দেওয়া দরকার আর কি, ছোটোখাটো একটা জিনিস ঘটলো সেটাকে বড় করে করে বিএনপির নামে করা, অথচ তলে তলে যারা যারা করছে আর কি তাদের নামগুলি আর আসে নাই, যদিও এখন মানুষ বুঝতে পারছে আর কি। তো সবখানেই কিছু হলেই বিএনপির ট্যাগ দেওয়া হবে, কারণ বিএনপির সমর্থনটা এত বেশি। যেমন ফুয়াদের এখানে কিন্তু বিএনপির লোকজন এগুলো করে নেই, জনগণ ফুয়াদ অনেকদিন পরে গেছে, যার জন্য ব্যারিস্টার ফুয়াদকে জনগণ তা দেখতে চায় না, প্রতিনিধি হিসেবে দেখতে চায় না। সেই হিসাবে আমি যেটা দেখলাম আর কি, মানে এরকম ঘটনাগুলি ঘটছে। অনেকেই ধরেন সুযোগ সুবিধা নিতে চায়, গণঅভ্যুত্থানের পরে একটা জোয়ার যেহেতু সৃষ্টি হয়েছে যে নির্বাচনটা সুষ্ঠু হবে, অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু আগে নির্বাচনের তো কোনো সিলেকশন ছিল, আগে তো নির্বাচন ছিল না, তো সেই ক্ষেত্রে তখন এগুলো দেখা যায় না। এখন দেখা যায় এই জন্য যে কেউ সবাই তো নমিনেশন নিতে চায়, একটি ইলেকশন করতে চায়। বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ, আমাদের এখানেই ধরেন বিএনপিতেই এক এক জায়গায় 2-3জন করে মনোনয়ন প্রার্থী ছিল, হয়তো সমমানের প্রার্থীই ছিল, কিন্তু দেওয়া হতে গেছে একজনকে। এবং সেক্ষেত্রে আরেক পক্ষ এখনও চেষ্টা করে যাচ্ছে, যেহেতু এখন পর্যন্ত ফাইনাল হয় না কোনো কিছু, নমিনেশন সাবমিশনের দিন পর্যন্ত এগুলো চলতে থাকবে, এবং এগুলো চলাটা অস্বাভাবিক কিছু নয়। নির্বাচনের সময় এগুলি সাধারণত হয়েই থাকে। সেটাকে আপনারা অস্বাভাবিক কিছু নয় বলছেন, কিন্তু আবার এবি পার্টি যেই নেতাকে হামলা শিকার হতে হয়েছে তিনি বলেছেন এই ঘটনায় একদিনে বিএনপির 10 লাখ ভোট কমে গেছে। এরকম ভিন্ন ভিন্ন জায়গায় এরকম ভাবে ভোট কমতে থাকে, তাহলে বিএনপির আসলে ভবিষ্যৎ হলো বিএনপি 1% ভোট পাবে, 99% পাবে অন্যান্য দল, তার মধ্যে 80% পাবে আপনার জামাত, আর 10% বা 12% যেটা থাকে 1% পাবে বিএনপি। এটাই ভবিষ্যৎ। কথাটা শুনতে বোধহয় আপনার খারাপ লাগলো, কারণ এইটাই এখন আপনার চলছে আর কি, যে মানুষ বিএনপিকে ভোট দিবে না, বিএনপি 1% ভোট। ঠিক আছে, বিএনপি যদি 1% ভোট পায়, 2% ভোট পায়, তাহলে আপনার আপনার প্রথম আলোর রিপোর্টেরও দরকার নাই, অথবা আইআর রিপোর্ট দরকার নাই, বা এগুলোর কোনো কিছু দরকার নেই। আপনারা যেটা ইচ্ছা বলতে থাকেন, অবাধ একদম আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে, আপনার যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন। এবং আপনার তো এখন ওই অনলাইন পোর্টাল যারা ইউজ করে ব্যবহার করে, যারা পয়সা আর্ন করছে এটা দিয়ে, যা ইচ্ছা তাই বলছে আর কি। আমি বলে দিতে পারি, তন্নি আপনি কি করছেন, আপনাকে নিয়ে কয়েকটা কথা বলা দরকার, এই ধরনের একটা কথা বলেই বাস এটাকে আরম্ভ করলাম আর কি, যে আপনি আজকে বাসায় যেতে পারবেন না, বিএনপির ছেলেরা কিন্তু আপনার কাছে ধরে ফেলবে, কারণ আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, এটা বলে আরম্ভ করে দিলেন আর কি। এই জন্য কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় আর কি, যে সরকারে আসলে আমার একটা প্রস্তাব থাকবে আর কি, যে সরকারই গঠন করুক, যে কিছু কিছু জায়গায় এই চায়নার মতো অথবা অন্যান্য কান্ট্রিতে যে রেস্ট্রিকশন যেগুলি আছে আর কি, এরকম কিছু রেস্ট্রিকশন থাকা দরকার, যে যার যা ইচ্ছা তাই বলবে, আর তাতে করে মানুষ বিভ্রান্ত হবে। এই দেশের মানুষ অতটা সচেতনও নয়, আর অতটা শিক্ষিত নয়, এই সমাজকে শিক্ষিত করতে হলে সময় লাগবে।
কাজেই তারা বিভ্রান্ত হচ্ছে এই সমস্ত কথাবার্তায়। আসলে টুকিটাকি যে ঘটনাগুলো ঘটছে, এত বড় একটা দেশ, 13 কোটি ভোটারের একটা দেশ, 20 কোটি মানুষের একটা দেশ, এখানে ভোটের আগে কিছু না কিছু ঘটনা ঘটবে এবং একটা মিছিলে ঝগড়া বিবাদ এগুলো হবে, এবং সেটা যে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হয়ে গেছে এটা বলতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার যে তফসিল ঘোষণার পরে ইসির আন্ডারে সব কিছু যাবে, ইসি কি বিহেভ করে, ইসির যে আন্ডারে যে আপনার যে নির্বাচন অফিসারগুলি থাকবেন, আপনার কি বলে আইন শৃঙ্খলা বাহিনীর লোকগুলি থাকবেন, তারা কিভাবে অ্যাক্ট করছে এটার উপর নির্ভর করে ইউ ক্যান সে। সেখানে এই প্রশ্ন মুর্শিদুজ্জামান মিল্লা, ঠিক এই প্রশ্নটা আমি মাহমুদুর রহমান আপনাকে করতে চাই, যেটি বলছিলেন মুর্শিদুজ্জামান মিল্লা যে যখনই তফসিলটা ঘোষণা হবে এরপরে পুরো পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব চলে যাবে ইসির কাছে। এখন পর্যন্ত যে পরিবেশ পরিস্থিতি আপনি দেখছেন নির্বাচনের আগে, এখনো পর্যন্ত এই ধরনের হামলা সংঘাত সংঘর্ষ আমরা দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকার কতখানি সেই জায়গাটিকে নিয়ন্ত্রণ করতে পারছে সেটি নিয়ে যেমন প্রশ্ন আছে। যদি আগামীকাল তফসিল ঘোষণার পরে এই সংঘাত সহিংসতা আরো বাড়বে বলে কি মনে করেন, তারা কতখানি নিয়ন্ত্রণ করতে পারবে? মানে প্রশ্নটা যদি আপনি ইলেকশন কমিশনের উপরে দায়িত্ব যাওয়ার সাথে সম্পর্ক করেন, তাহলে আমি বলবো এটা খুবই একটা অনিশ্চিত ব্যাপার। এটার উপরে ভিত্তি করে কোনো কমেন্ট করা যাবে না। আমাদের দেশে নির্বাচন কমিশনের প্রশাসনের উপরে নিয়ন্ত্রণ খুবই কম। অতীতে যতগুলো নির্বাচন হয়ে গেছে খেয়াল করে দেখেন, বা যারা যারা সেসব সবাই জড়িত ছিলেন, যারা ইতিহাস জানেন, আমাদের বলা হয় যে যখন তফসিল ঘোষণা তারপরে প্রশাসন পুরোটাই নির্বাচন কমিশনের হাতে চলে যায়। মোটেই কথাটা সত্যি না, ওটা লেখা আছে, কিতাবে আছে, গোয়ালে নাই। কীরকম? নির্বাচন কমিশনের কথায় ডিসি চলবে না, ডিসি চলবে তার বসের কথায়। আমলাতন্ত্র যেভাবে গড়ে উঠেছে, আমলাতন্ত্রের কথাই চলবে। আপনি আমলাতন্ত্রকে তো ডেপুটেশন নিয়ে এসছেন অলমোস্ট, ডিসিকে বা এসডিওকে কিংবা এখন তারা এইচডিও কিংবা ধরেন টিএনওকে বা যাদের নিয়ে এসছেন, তারা তাদের নিজস্ব প্রতিষ্ঠানের পিছনে দায়বদ্ধ। নির্বাচন কমিশনের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নাই, একটা নৈতিক দায়বদ্ধতা ছাড়া। দ্বিতীয় কথা হচ্ছে, তারা যদি কোনো দায়িত্ব পালন না করেন তাহলে এমন কোনো শাস্তির বিধান নির্বাচন কমিশন করতে পারবেন না তাকে ওই দায়িত্ব থেকে বাদ দেওয়া ছাড়া। যে কারণে এমনকি ধরেন পুলিশও যে তাদের কথাই চলবে তারও কোনো গ্যারান্টি নেই। এই সব কিছু মিলে আমি বলবো যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবার পরেই তাদের কাছে দায়িত্ব এলো বলে এই পরিস্থিতির উন্নতি বা অবনতি হবে বলা যাবে না, বরঞ্চ অবনতি হবার কিছু সম্ভাবনা আছে। কারণ হচ্ছে যে নির্বাচন কমিশন একটা পুলিশের এইচপি বা অন্য পোস্টিং ইত্যাদির দায়িত্ব নেয় না, ওরা সাধারণত। এখন যারা অভিযোগ করছেন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে, তফসিল ঘোষণার পর যদি এই শঙ্কা সত্যি হয়, সেক্ষেত্রে আসলে লেভেল প্লেইং ফিল্ডটা আমরা কবে নাগাদ পেতে পারি? সেই সম্ভাবনা কত আরো দূরে চলে যাচ্ছে না? আমি লেভেল প্লেইং ফিল্ড করবার জন্য তো এই সরকার তেমন কিছুই করেনি। তাহলে পুলিশের কোনো রিকনস্ট্রাকশন তো হয়নি, কোনো রিফর্ম হয়নি, আমলাতন্ত্রের কোনো রিফর্ম হয়নি। ইভেন ইলেকশন কমিশন যদি বলেন, মানুষগুলো কেমন, এদের ট্র্যাক রেকর্ড কী, অতীতে তাদের পারফরমেন্স কী, এগুলো নিয়ে কথা বলছি না। আমি বলছি যে সিস্টেম আছে, সেই সিস্টেম তাদেরকে তো এক্সট্রা কিছু দিচ্ছে না যে তারা বদলে যাবেন, তারা আগের মতোই থাকবেন। বড়জোর এমন হবে যে আগের ইলেকশন কমিশনগুলো জলজান্ত, সূর্য পূর্ব দিকে উঠছে দেখেও তারা বলছে কি জানি কোন দিক দিয়ে উঠে গেছে, আমি টের পাইনি। এখন হয়তো তারা তা বলবে না, তারা চুপ করে থাকবে হয়তো, অথবা এড়িয়ে যাবে, ওই প্রশ্নের জবাব দেবে না। কিন্তু বাকিগুলো মানে বেশি করেই আমি মনে করি নির্ভর করছে রাজনৈতিক দলগুলো যারা অংশী এই নির্বাচনে, তাদের সদিচ্ছার উপরে, তাদের ভূমিকার উপরে, তাদের ক্রিয়াকলাপের উপরে, সেটার উপরেই নির্ভর করবে। যখন আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছি, সেই সময় সামনের নির্বাচন যেহেতু বাংলাদেশের ইতিহাসের জন্য বা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যথেষ্ট গুরুত্বপূর্ণ, রাজনৈতিক বিবেচনার এক ধরনের অভিযোগ সামনে উঠে আসছে বারবার। আমি মাহমুদুর রহমান মান্নার একটা অভিযোগই আপনাকে সরাসরি বলতে চাই। তিনি বলেছেন বিএনপি আমাদের সঙ্গে বসেনি, নিজেদের মতো প্রার্থী দিয়েছে। অর্থাৎ আপনারা আসলে এবারে নির্বাচনটা জোটবদ্ধভাবে করবেন নাকি সমঝোতার ভিত্তিতে করতে যাচ্ছেন আসন নিয়ে, সেটি নিয়ে তো এখনো ধোঁয়াশা রয়ে গেল। আমি একটু মান্না ভাইয়ের প্রথম ওই কথার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। মানে আমি একটা বিষয়ে, মান্না ভাই তো মানে ফেসিবাদ বিরোধী আন্দোলনের যে তার স্পিচের যে ভূমিকা, এটা আমরা যে মাঠে থেকে যে ভূমিকা রেখেছি তার চেয়ে অনেক বেশি। তার যে একটা কথা, তার যে একটা মানে বিশ্লেষণ, এগুলো তো অসাধারণ ছিল আর কি এই স্বৈরাচার শাসনকে পতন ঘটানোর জন্য। এবং তিনি একটা মানে বর্ষিয়ান নেতা, এবং তার মতো নেতা আমাদের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি, তিনি আমাদেরকে সাপোর্ট করেছেন। এখন আমরা মনে করি যে তিনি মানে
আমাদের সঙ্গেই থাকবেন আমি মনে করি আর কি। তো আমার কাছে আমি যে কথাটার সঙ্গে দ্বিমত পোষণ করছি আর কি মান্না ভাইয়ের সঙ্গে, আমার বেয়াদবি হওয়া হয়তো বা, সেটা হলো যে তিনি মনে করছেন যে আগের মতোই সব কিছু চলবে, যে আগের মতোই চলেছে কি জন্য 17 বছর যে মানে যেভাবে দেশ চলেছে সেই জন্য চলেছে। আমরা তো এটার থেকে উত্তরণ ঘটাতে চাই। আমরা আশা করেছিলাম যে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকার এগুলিকে ঠিক করবে। ঠিক করতে পারেননি বলে একবারে ঠিক হবে না আমি এটা বিশ্বাস করি না। আই লাইক টু বি পজিটিভ। পজিটিভ হতে চাই এই জন্য যে এই আমাদের নির্বাচনে এখনই 30,000 বিজিবি তাদের নিয়োগ করা হবে এবং বাংলাদেশে সশস্ত্র বাহিনী আর্মি বিশেষ করে যদি তারা প্রায় 1 লক্ষ সদস্য দিবেন এই নির্বাচন কন্ট্রোল করার জন্য। এদেশে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশের চেয়ে পুলিশও এখন কিছুটা তো মানে ঠিক হয়েছে, আগের চেয়ে অনেক ঠিক হয়েছে, কিন্তু পুলিশের চেয়ে যদি আর্মি যদি কন্ট্রোলটা ঠিকমতো নিতে পারে এবং যেহেতু ইসি ইতিমধ্যেই প্রতি উপজেলায় 2 জন করে ম্যাজিস্ট্রেট, তারপরে কিছু 300 বিচারক যাওয়ার জন্য নিজে গিয়েছেন প্রধান বিচারপতির কাছে, মানে নির্বাচনটা কিভাবে সুষ্ঠু করা যায় এবং যেখানে সুষ্ঠু হবে না তার বিচার কিভাবে করা যায় সেই পদক্ষেপগুলো পরিলক্ষিত হচ্ছে আমার কাছে মনে হয়। না না, আমার কাছে মনে হয় যে নির্বাচনটা সুষ্ঠু করার যথেষ্ট চেষ্টা এই নির্বাচন কমিশন করবেন। এখন আমাদের মধ্যে আমরা যদি যারা নির্বাচনে অংশগ্রহণ করব তাদের যদি বোধোদয় হয় যে দেশটা ভালো হওয়া দরকার এবং দেশটা আর ফ্যাসিস্টের মতো হওয়া দরকার না এবং বিগত সরকারের মতো চলা উচিত না, তাহলে আমার মনে হয় আমি মাহমুদুর রহমান মান্নার সেই অভিযোগের জায়গাটিতে আপনার কাছে ফিরে আসবো। জামান মিলাদ প্রশ্ন রেখেছিলাম, মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেছেন বিএনপি আমাদের সঙ্গে বসেনি, নিজেদের মতো প্রার্থী দিয়েছে। এই যে লেভেল প্লেইং ফিল্ড, সেক্ষেত্রে আসলে এই ধরনের রাজনৈতিক বিবেচনারও এখন অনেক অভিযোগ আছে। যারা আপনাদের সাথে দীর্ঘদিন একসাথে যুগপৎ আন্দোলন করেছে তাদের সাথে যদি আপনারা আলোচনায় না বসে নিজেদের মতো প্রার্থী দেন, সেটি আসলে সামনে রাজনীতিতে কিংবা নির্বাচন কেন্দ্রিক বড় কোনো সহিংসতার আবারও আভাস দিবে কিনা? দেখেন, একটা বৃহৎ দল তার সঙ্গে যুগপৎ আন্দোলন করেছিলেন মান্না ভাইরা সহ প্রায় 29টা দল, তাই না মনে হয়? 29টা দল একসঙ্গে আমরা আন্দোলন করেছিলাম এবং মান্না ভাইয়ের সঙ্গে কথা হয় নাই এ কথা আমি বিশ্বাস করি না। কথা হয়েছে বা এখন সিট কোথায় কে পাবে না পাবে এগুলো হয়েছে কিনা আমি জানি না। মান্না ভাইয়ের সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবও কথা বলেন এবং তাকে আস্থায় নিয়েই তার পরামর্শ নিয়েই অনেকগুলি কথা বলে থাকেন আমার জানা মতে, আমি যতটুকু জানি। কিন্তু এখন ওনাদের সঙ্গে বসে নিয়ে বিএনপির প্রার্থী দিতে হবে এটা খুব যুক্তিযুক্ত কথা নয়। আমরা কিন্তু 236টা বা 37টা দিয়ে একটা স্থগিত করে 236টা পর্যন্ত আমরা স্থগিত রেখেছিলাম আর কি, এবং বাকি আসনগুলি ওনাদের সঙ্গে কথা বলেই দেওয়ার কথা। বিএনপির নমিনেশন দেওয়ার সময় কিন্তু ওনাদের নিয়ে বসে দেওয়ার কথা এরকম ছিল কিনা আমি জানি না, মান্না ভাই ভালো বলতে পারবেন আর কি। কিন্তু আমার জানা মতে আমার দলের যেখানে প্রার্থীগুলি পাশ করার সম্ভাবনা বেশি জনগণের ভোটে, সেখানে তো আমার দলেরটা আমি দেখব। কিন্তু যখন যুগপৎ আন্দোলনের তাদেরকে একসঙ্গে নিয়ে আমরা পার্লামেন্টে বসতে চাই তখন তাদের জন্য তো আলাদাভাবে রাখা হয়েছে, আসনগুলি ফাঁকা রাখা হয়েছে, যে আসনগুলিতে জোটগত নির্বাচনের বাইরে গিয়ে আসন ভাগাভাগি কিংবা আসন সমঝোতার রাজনীতিতে বেশি জোটগত, আপনি ভুল করছেন হয়তো। জোটগত আন্দোলনটা করা হয়েছে জোটগতভাবে সরকার গঠন করার জন্য, জোটগতভাবে ইলেকশন করার জন্য। জোটগতভাবে করার মানেই যে আসন ভাগাভাগি এ কথাটা বোঝা না, কিন্তু আসন তো থাকতেই হবে, নাহলে জোটে থাকবে কেন? জোটে থাকতেই হবে, জোটে থাকতে হলে আসন পেতে হবে, আসন দিতে হবে না? আইদার আপনি আসন ভাগাভাগি বলেন অথবা জোট বলেন, একই কথা। যেমন ধরেন সমঝোতা আসলে হচ্ছেটা কোথায় হচ্ছে, ঠিক সমঝোতাটা সেটি নিয়ে প্রশ্ন উঠছে। মাহমুদুর রহমান মান্না, আপনারা যারা দীর্ঘদিন বিএনপির সাথে জোটগতভাবে আসলে আন্দোলন করেছেন তাদের সাথে যখন কোনো আলোচনা হয়নি, অভিযোগ যখন আপনারা করছেন, ঠিক একই সময়ে যে 2 জন ছাত্র উপদেষ্টা আজকে পদত্যাগ করেছেন তারা বিএনপিতে যোগ দিতে যাচ্ছেন, সেরকম একটা গুঞ্জন কিন্তু ইতিমধ্যে আছে এবং সেটি প্রায় অনেকেই বলার চেষ্টা করছেন, প্রায় নিশ্চিত যে তাদের মধ্যে কেউ না কেউ হয়তো নিঃসন্দেহে বিএনপিতেই যোগ দিচ্ছেন। সেটিকে তাহলে আপনি কিভাবে মিলাতে চান? মানে একসাথে অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে। যেমন ধরেন এই যে আবার কথাটা আপনি যেরকম করে বললেন, আপনি মানে বিচ্ছিন্নভাবে 1-2 লাইন তুলে আনলে তাই মনে হবে, কিন্তু সামগ্রিকভাবে
যে কথা বলছে তার মধ্যে যদি নেন তাহলে হয়তো তার মিনিটার একটু ভিন্ন রকম হতে পারে। নিশ্চিতভাবেই বিএনপি তার দলের নমিনেশন তারাই করবে, এটা অন্য কেউ করবে। কারণ আমার দলের নমিনেশন আমি যদি দিই, আমি কি আপনার কথা শুনে নমিনেশন দেবো নাকি? পরামর্শ নিতে পারি, সেটা অন্য, কিন্তু আপনি আমারটা ডিকটেট করতে পারবে না। কথাটা ওইটা না। প্রশ্ন হচ্ছে যখন আমরা বলছি যে আমরা যৌথভাবে নির্বাচনটা করব, তার মানে সেখানে আসল সমঝোতা তো হবে। তাহলে নিশ্চয়ই যারা ওই সমঝোতার মধ্যে থাকবেন তাদের মধ্যে একটা এক্সপেকটেশন হবে যে আমি কয়টা পেতে পারি, কোথায় কোথায় পেতে পারি, সে অনুযায়ী সে তার দলটাকে রেডি করতে চাইবে। কিন্তু দেখা গেল অলমোস্ট অ্যাট দি এন্ড অফ দ্য, একদম পুরোটা শেষ সময় না, প্রায় শেষ সময়ে এমনভাবে জিনিসটা ঘটে গেল যাতে বলেছে যে আমার জন্য জায়গা কই রইল। এটা প্রত্যেকের ফিলিংয়ের মধ্যে রয়েছে। কয়টা এখন? 27টা। আমি বলেছি অন্তত 38টা তো দলই আছে, তার মানে সব দলকে আপনি দিচ্ছেন না, একটা আবার ধরে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে কটাকে দিতে পারবেন একটা করে দেবেন। তো একটা করে যে দেবেন তার মানে দলের প্রেসিডেন্টকে দেবেন, যদি আমি ধরে নিই, বা সেক্রেটারিকে দেবেন। বাকি মেম্বাররা মনে করবেন ওই নেতা নিজেরটা পেয়েই তারপর তারা আমাদের কথা ভাবে না। দলের মধ্যে তো একটা বড় সমস্যা। এই যে শাহাদাত হোসেন সেলিম তার দল বিলুপ্ত করে ওখানে যোগ দিলেন, এটা এমনিতে খুবই বড় সংবাদ বিএনপির জন্যে। কিন্তু দলদের যোগ দেওয়ার সাথে সাথে তার নমিনেশন যখন কনফার্ম করলেন, তার আগে সবাই জানে যে তিনি ওখানে নমিনেশন পাচ্ছেন না। তখন কমন ধারণাটা কী হবে? নমিনেশনের জন্যই তিনি তার দলটা বিলুপ্ত করে ওই পার্টিতে গেছেন। এইটা কোনো গুড মেসেজ না। আমরা এগুলো সম্পর্কে বলছি। একইভাবে ধরেন প্রথম যখন আলোচনাটা হয়েছে একদম কোনোই আলোচনা হয়নি, এটা বিল্লা যেরকম বললে না কথাটা ঠিক, কিন্তু আসন ধরে ধরে আলোচনা হয়নি। সাধারণভাবে প্রথম পর্যায়ে আমরা বলেছি ধরেন আমাদের এই যে 6টা দল আছে গণতন্ত্র মঞ্চে, সেই 6টা দলে 6 জন টপার, 6 জন প্রেসিডেন্টকে কনফার্ম করেন আপনারা যে তারা করবে, তারা নিজের এলাকায় শুরু করুক। কিন্তু এইটা ওনারা করতে পারেননি। একটা যুক্তি যদি তারা দেয় যদি না যেতে, তো এরকম তো হয়েছে বহু গুণা যেতেননি। একটা রাজ্যের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ছিলেন, অমিতাভ বচ্চনের কাছে হেরে গেছেন। এরকম বহু জায়গায় হয়েছে, তো ওলট পালট হয়ে যায়। তো যতটা আপনি দিয়েছেন, ধরেন যে 273 জনের মধ্যে 173 জন জিতবে নাকি? এই 273 জনের মধ্যে 150 জন জিতবে এরকম গ্যারান্টি আছে আপনার কাছে কি? থাকতে তো পারে না। কাজে আমাদের ধরেন 6 জনকে দেওয়া হলো, মনে করছেন ধরেন 3 জনকে দেবেন, 3 জন দেবেন না। আমি যদি বলি টপার 6 জনের মধ্যে 3 জন যদি হেরেও যায়, তবু তাদের দলের পজিশন রক্ষা করবার জন্যে এইটা হলে ভালো ছিল। কিন্তু এটা আলোচনা করা যায়নি, আমরা তাদেরকে এরকম করে বলতে পারিনি। অতএব বিষয়টা এরকম হলো যে একটা গ্যাপ নিয়ে জিনিসটা স্টার্ট হলো। আমরা খুব অনুভব করি, আমাদের কথাই ছিল আমরা একসাথে আন্দোলন করেছি, আমরা একসাথে সংস্কার করব, একসাথে সরকার করব, নতুন দেশ গঠন করব, এরকম কিন্তু এখনও আমরা ভাবি। কিন্তু করব যে সেইটা দেখতে পাচ্ছি কীরকম ধরেন মাঝে কথা হলো যে অনেকগুলো ওলটপাট হচ্ছে, কত 23 জন বা 27 জন চেঞ্জ করাবে, নতুন লোক দেওয়া হবে। আলটিমেটলি কিন্তু দিতে পারলেন না, কারণ প্রতিটা জায়গায় হয় ডেমনস্ট্রেশন, না হয় মানববন্ধন, না হলে মারামারি, গোলাগুলি পর্যন্ত হয়েছে। এটা তো একটা দলের নিজের আরো বাড়বে মনে করছেন দিন যত এগোবে নির্বাচনের দিকে? না, ওইটা আমি এখন কিছু বলছি না, কমেও যেতে পারে, নির্ভর করে আপনি কন্ট্রোল যদি করতে পারেন। পারবেন না কারণ দল যদি হয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যখন এরকম করে বাড়ছে, ওই জবাব যে আমাকে দিতে হচ্ছে এটা আপনি বুঝতে পারছেন না। এই প্রশ্নটাই করি, তাহলে সেই জবাবটা আসলে কারা দেবে? দীর্ঘদিন তো আসলে আপনারা একসাথে কাজ করেছেন, এখন কেন তাহলে এই বৈষম্য তৈরি হচ্ছে? এটা আমি বৈষম্য মনে করি না। এখন মানে বিষয়টা হলো উনি ঠিকই বলেছেন যে যুগপৎ আন্দোলনে 6 জন মানে টপ লিডার্স আছে, তাদেরকে দেওয়া উচিত আর কি। এখন ওই আমি একটু আগে মানে অফ দ্য রেকর্ড যেটা বলছিলাম আর কি, যে অ্যাকচুয়ালি মানে আসনটাকে কনফার্ম করার জন্য অনেকগুলো জরিপ হয় আর কি। এখন জরিপের মাধ্যমে আপনি উঠে আসতে পারবেন কি পারবেন না, স্বার্থ কিন্তু সবারই। মানে আমরা যেহেতু যুগপথে ছিলাম, আপনি যদি সরকার গঠন না করতে পারেন যুগপথের থেকে তো কোনো লাভ নেই, আমাদেরও লাভ নেই, আপনাদেরও লাভ নেই। যুগপথ আন্দোলন করেছি আমরা জেতার জন্য, এবং ভোট করছি জেতার জন্য একসঙ্গেই, এবং যেখানে যেখানে জিতলে পরে আপনি সরকারটা গঠন করতে পারবেন এবং সকলকে মিলে সরকারটা পরিচালনা করবেন, এটা হলো উদ্দেশ্য। তার মধ্যে যদি আপনার দ্বিকক্ষ বিশিষ্ট হয় সেখানেও কিন্তু একটা সুযোগ রয়েছে। প্লাস আমরা ওই ধানের শীষ প্রতীকটা নিয়ে একটা বিষয় এখানে অনেক জরিপে উঠে আসছে যে ধানের শীষ যেখানে জনগণ আছে সেখানে, এরকম একটা জরিপের ব্যাপার থাকে আর কি। এখন ওই সমস্ত জায়গায় আপনি ধানের শীষ বাদ দিয়ে অন্য মার্কা দেন, আমাকে সাইফুল ভাই, মান্না ভাই, সাকিব ভাই বা তাদেরকে
তো কোনো তাদের তুলনা হয় না। তাদেরকে যদি আমরা ধানের শীষ দিতে পারি তাহলে নিশ্চিতভাবে এই আসনগুলি পাবেন আপনি। সেক্ষেত্রে তো মন্ত্রণালয় সেই সংকটাই তো করছেন, সেক্ষেত্রে আসলে তাদের দলের যারা নেতাকর্মী আছেন তারা আসলে কি ভাববেন? তাদের আসলে দীর্ঘদিনের তাদেরকে এখন যার যার দলের দায়িত্বটা তো তার থেকেই নিতে হবে। আমার দলের দায়িত্বটা নিশ্চয়ই ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব সহ সবাই সিনিয়ররা নিচ্ছেন, স্ট্যান্ডিং কমিটি। দলীয় কোন্দল তাহলে বাড়ার আরো সম্ভাবনা তৈরি হচ্ছে। দলীয় কোন্দল যেগুলো হচ্ছে সেগুলো ডেকে বলে দেওয়া হচ্ছে যে যাতে কোন্দলটা কমে যায়। তফসিল ঘোষণার পরে কমে যাবে অ্যাকচুয়ালি, কোনো সময় বাড়ার সম্ভাবনা থাকে না সাধারণত। কিন্তু আমার ধারণা যেটা আমি মানে ক্লিয়ার করতে চাই যে ওনারা আমাদের সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। আমি যতটুকু জানি আর কি, মধ্যম শ্রেণীর নেতা হিসেবে আমি যতটুকু জানি থাকবেন এবং তাদেরকে নিয়ে আমরা রাষ্ট্র গড়ব। আবার এই লেভেল প্লেইং ফিল্ডের জায়গাটা তো আসলে তফসিল ঘোষণার আগে থেকে শুরু করতে হয়। মাহমুদুর রহমান মান্না, লেভেল প্লেইং ফিল্ড তৈরির জায়গাটি নিয়ে জামায়াত কিংবা এনসিপির আরেকটি বড় অভিযোগ হচ্ছে বদলি এবং পদায়ন ঘিরে। তাদের অভিযোগ যে পুরো প্রশাসনে আসলে বিএনপি নেতা কর্মীদেরকে বদলি করা হয়েছে এবং এমনকি এখনো পর্যন্ত সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে যারা কাজ করেছেন তাদেরকেই শুধু নানান জায়গায় পদায়ন দেওয়া হয়েছে কিংবা বদলি করে রাখা হয়েছে। সেই জায়গাটিতে তারা আসলে এই লেভেল প্লেইং ফিল্ড সামনের নির্বাচনের জন্য তৈরি করতে পারবেন কি? লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার দায়িত্ব তো কোনোভাবেই বিএনপি জামাতের নয়, যতক্ষণ পর্যন্ত তারা সরকারি নাই। অ্যাডমিনিস্ট্রেশনটা সাজাবে কি, কোনো একটা পজিশন কাকেও দেবে, কোনো পোস্টিং দেবে, সেটা তো গভর্নমেন্ট করবে। গভর্নমেন্ট কীভাবে করছে গভর্নমেন্ট জানে। হ্যাঁ, এটা হয় যে ধরেন আমাদের দেশে যেটা চলে, আমাদের খুব বড় তদবিরের দেশ, এরকম তদবির বাইরে হয় না। তো আমরা তদবির করি, একে ওই জায়গায় দেয়, আমরা বড় বড় নেতা যারা মন্ত্রী হবেন বা মন্ত্রী ছিলেন তারা একজন উপদেষ্টাকে তদবির করলে উনিও ভাবেন উনি তো আবার 5 বছরের জন্য হবেন, আমি তো আছি 1 বছরের জন্যে, কথাটা রাখাই ভালো। ওইটা মানে যদি সম্পূর্ণ আমরা বন্ধ করে দিতে পারতাম হয়তো কোনো দিন পারবো, কিন্তু এখন পারছি না, বহু কারণে পারছি না, বাস্তবতার কারণে পারছি না। এইখানে সেই সরকারের সবচাইতে বেশি কিছু করার সুযোগ ছিল যাদের ফিউচার কোনো এক্সপেকটেশন নাই। সেই দিক থেকে এই গভর্নমেন্ট একটা ইউনিক গভর্নমেন্ট ছিল, এরকম গভর্নমেন্ট যার কাছে আপনি কৈফিয়ত চাওয়ার মতো কিছু নাই। এত যে আন্দোলন হচ্ছে, এত বিক্ষোভ প্রতিদিন হচ্ছে, আজকেও ধরে এখানে আসতে আবার মানে দৌড়তে দৌড়তে আসার মতো। কেন? ওই যে আপনার এই কী বলে মোবাইল অপারেটর যারা ব্যবসায়ী তারা সব পথ অবরোধ করে রেখেছেন, প্রতিদিনই চলে এগুলো। এরকম যদি হয় তাহলে গভর্নমেন্ট তো অ্যাডমিনিস্ট্রেশনটা সেরকম সাজাতে পারতেন, পুলিশকে সেরকম করে সাজাতে পারতেন। কোনো জায়গায় তারা এমন কোনো কাজ করেছেন বলে আমার মনে হয় না। কেন? আমি তো দেখছি না। অভিযোগটা উঠছেই যে আমলাতন্ত্রের মধ্যে পুরনো প্রেতাত্মা আছে স্বৈরাচারের, এবং অনেক জায়গাতে নাম ধরে ধরে ফেসবুকে লিখছে এই ছিল এই ছিল, তার কোনো জবাব নেই। যেই পড়ছে সে বলেছে তাহলে তো এটাই সত্যি, কারণ তার তো পাল্টা কোনো জবাব নেই। পুলিশের ব্যাপার কি খেয়াল করে দেখেন, এত বড় একটা অভ্যুত্থান হয়েছিল, মানুষের ক্রোধ এমন জায়গায় চলে গিয়েছিল, পুলিশ পিটিয়ে মেরে হত্যা করে একভাবে বলা গেলে গাছে টাঙিয়ে রেখেছিল। পুলিশের মধ্যে একটা ট্রমা থাকবেই। গভর্নমেন্টের কাজ কি? ওই ট্রমা ভাঙা, পুলিশকে তার কনফিডেন্সের জায়গা ফিরিয়ে দেওয়া এবং নিজেরা পুলিশকে কনফিডেন্সে দেওয়া। কোনো কাজ করেছে গভর্নমেন্ট আমি দেখি না। আমি এই কথা বহুবার বলেছি, এমনকি সামনাসামনি প্রফেসর ইউনুসকেও বলেছিলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উনি শিক্ষক, আমি ছাত্র ছিলাম, আমি তার ডাইরেক্ট ছাত্র, আপনি জানেন, বহুবার এখানে আমি কথাটা বলেছি। আমি বলেছি স্যার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে যখন গ্রামবাসীরা পিটায় তখন আপনার প্রাক্তন ইউনিভার্সিটির প্রভিসি প্রক্টর ফেসবুকে গিয়ে বলেছেন যে আমাদেরকে রক্ষা করেন, পুলিশ দিয়ে সাহায্য করেন, পুলিশ যায়নি। তাহলে এরকম বাস্তবতায় আসলে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে প্রশ্ন উঠছে, সেই সংকট আরো ঘনীভূত হবে কিনা বা সেই সংকট আসলে কাটিয়ে ওঠা এই মুহূর্তে আমাদের সামনে আর কোনো পথ খোলা আছে কিনা? মুর্শিদুজ্জামান মিল্লাত। সব পথ বন্ধ হলেও পথ একবার না একবার খুলে আর কি, এই খোলার আশায় আমরা তো আছি আর কি। তো এখন মান্না ভাই যেটা বললেন, একটু কারেকশন মানে আমি করতে চাই আর কি। এবারে একটা জিনিস কিন্তু চিফ অ্যাডভাইজারের তত্ত্বাবধানে এসপি, ডিসি এবং ওসি লটারির মাধ্যমে করা হয়েছে। মানে লটারিতে যেটা উঠেছে সেগুলিকে করেছে আর কি। যদিও আমরা কিছু কিছু ক্ষেত্রে মনে করি, আমাদের তো মনে করার অভ্যাস বেশি আর কি, বাংলাদেশের মানুষের প্রবণতা এরকম, আমাদের মধ্যেও জনসাধারণের মধ্যে সবার মধ্যে এরকম, যে আমরা আসলে মনে মনে ভেবে নিই অনেক কিছু আর কি। তো আমরা কিন্তু দেখলাম বিভিন্ন জায়গায় ম্যাক্সিমাম হয়তো একটু জামাত ঘেঁষা বা আগের ফেসিস্ট আমলের লোকজনগুলি বেশি হয়েছে আর কি, পোস্টিং হয়েছে। তো কিন্তু আমি একটা জিনিসের সাধুবাদ জানাই যে এটা ধরুন আমার এখানেও ডিসি চেঞ্জ হয়েছে, এসপি চেঞ্জ হয়েছে,
ওসিগুলি চেঞ্জ হয়েছে এই যে লটারির মাধ্যমে আর কি। সেখানে আমি নিজেও বলেছিলাম একটু এক অ্যাডভাইজারকে যে ভাই একটু একটা ভালো ফেসিস্ট আমলের যাতে না হয় এরকম একটা এসপি দিয়েন বা ডিসি দিয়েন। বললো যে আমাদের কিছুই করার নাই, এবার একদম চিফ অ্যাডভাইজার সাহেব নিজে বলেছেন লটারি করবো, যে যাদের পোস্টিং দেওয়া হবে লটারি করে যে যেখানে পড়বে এটার কোনো তদবির চলবে না। এবং দেখলাম এখন পর্যন্ত লটারির পর থেকে পোস্টিং হওয়ার পর থেকে আজ পর্যন্ত এটা আমি খুঁজে বের করে বা পারি নাই যে লটারির বাইরে কোনো তদবিরে ডিসি এসপি ওসি তাহলে আসলে এনসিপি বা জামায়াত যে অভিযোগ করছে পুরো প্রশাসনে আপনাদের লোক আছে এবং জামায়াতের নেতা এই অভিযোগ করছে। আমি জামাত এনসিপিটা আমাকে না বললেই ভালো হয় আর কি। আমি জামাত সম্বন্ধে আর কথা বলতে চাই না, বললামই তো যে জামাত তো বলে যে 99% তারা ভোট পাবে আর আমরা পাবো 1%। তো এই ক্ষেত্রে আপনি বা কি বলবেন, আমি বা কি বলবো, বা যারা টেলিভিশন দর্শকরা যারা আছেন তারা কি বলবেন তারাই বুঝেন আর কি। সো এই জামাত নিয়ে আমি কথা বলতে চাই না, জামাতের সম্বন্ধে আমি কোনো কথাই বলতে চাই না। আমি যে বিষয়গুলি বুঝতে চাই, বুঝাতে চাই মানুষকে যে আমার মনে হয় বা মান্না ভাইও হয়তো বুঝবেন যে 30,000 বিজেপি, 1 লক্ষ সশস্ত্র বাহিনীর সদস্য এবং এসপি ডিসি যেগুলি পোস্টিং করা হয়েছে, অ্যাডভাইজার সাহেবের যতটুকু চেষ্টা আছে সব মিলিয়ে বললে পরে তারা মিলে যে চেষ্টাটা করবে অন্তত আগের মতো ইলেকশন না হয়ে ইলেকশনটা ভালো মাহমুদুর রহমান মান্না আজকে রাজখান আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 প্রাতিনিধিত্ব রাজখান থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।